কি বাবা বার্সেলোনা, ভালো আছো তো? না তোমরা তো আমরা সর্বশেষ ম্যাচটা 4-0 গোলে বিধ্বস্ত করে দিয়ে 4-0 গোলে লারা সারা দিয়ে তোমরা যে একটা মেজাজ আমরা দেখাইছো, যেই পরিমাণ ট্রল বার্সেলোনার ফ্যানরা রিয়াল মাদ্রিদের ফ্যানদের করছে, সেই পরিমাণ ট্রলের জবাব দেওয়ার অর্থাৎ তোমাদেরকে লারা সারা দেওয়ার সময়টা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। কারণ বেশি দিন না, আর 2টা দিন পরে তোমাদেরকে লারা সারা দেওয়ার জন্য আমরা মাঠে নামতেছি, যেখানে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনারে লারা সারা দিতে রিয়াল মাদ্রিদ নামবে। তো বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বললে তো এখন আবার বার্সেলোনার ফ্যানরা মনে করবে তাদের ট্রল করতে আইছি, বাট ট্রল করতে আসি নাই। সবচাইতে মজার বিষয় হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের একটা ফাইনাল ম্যাচ আমরা দেখতে চলেছি, যেই ম্যাচটা আগামী রবিবার অনুষ্ঠিত হবে, যেটা দিবাগত রাত সোমবার হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আমরা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দারুণ একটা ম্যাচ দেখতে চলেছি। যে ম্যাচটার আগে বার্সেলোনা অ্যাটলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে, এবং গতকাল রাতে রিয়াল মাদ্রিদ মায়োরকাকে 3-0 গোলে বিধ্বস্ত করে দিয়ে ফাইনালে উঠেছে। তো এই ম্যাচটা নিয়ে যদি আমরা এখন কথাবার্তা বলি, তাহলে বলবো যে ভাই দেখুন, পুরো ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ডোমিনেট করে খেলেছে শুরু থেকে শেষ পর্যন্ত। একের পর এক যেই পরিমাণ অ্যাটাক রিয়াল মাদ্রিদ করেছে, সেই পরিমাণ গোল কিন্তু তারা পায় নাই। আপনি যদি পুরো ম্যাচের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ 29টা শুট নিছে। ভাই রে ভাই, 29টা শুট নিয়ে 11টা শট অন টার্গেটে রাখছে, যেইখান থেকে মাত্র 3টা গোল তারা পাইছে। এখন অপোনেন্টের যে গোলকিপার ছিল, কি বলবো ভাই, সে যেই পরিমাণ বল সেভ দিছে, এই পরিমাণ বল যদি সে সেভ না দিত, অর্ধেক পরিমাণও যদি সে বল সেভ দিত, তাহলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা 6-0, 7-0 কিংবা 8-0 গোলেও জিততে পারতো। এক ব্যাপার না, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ম্যাচটা 3-0 গোলে জিতে নিয়েছে। তো আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে একটা কথা বলেছিলাম, দেখুন রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতবে, এটা আমরা বিশ্বাস করি। তবে রিয়াল মাদ্রিদ যে জিতবে, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে, তাদেরকে ইজিলি জিততে দিবে না অপোনেন্ট, অর্থাৎ মায়ার্কা যে টিমটা রয়েছে, এই টিমটা কিন্তু তাদেরকে ইজিলি ম্যাচটা বের করে আনতে দিবে না, যেটা আমরা দেখেছি যে ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ইজি হয় নাই। এখন অপোনেন্টের কথা যদি বলি ভাই, তারা যে পরিমাণ লো ব্লকে খেলছে, সেই পরিমাণ ডিফেন্সটাও কিন্তু রিয়াল মাদ্রিদ ভেঙেছে। একের পর এক অ্যাটাক দেখেছি আমরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড থেকে যেই পরিমাণ ডি বক্সে বল নিয়ে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ক্যারি করেছে, যেই পরিমাণ ডিফেন্সটা ভেঙেছে, সেটার জন্য বাহবা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ ম্যাচটা আমি দেখি নাই, যতটুক আমি ম্যাচটা দেখেছি তার থেকে আমি যে জিনিসটা বুঝলাম যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে শুরু থেকে প্ল্যান ছিল তাদেরকে গোল আদায় করে নিতে হবে, বাট শুরু থেকে তারা গোল আদায় করে নিতে পারে নাই। গোলের জন্য কিন্তু তাদেরকে 63 মিনিট অপেক্ষা করতে হয়েছে। সো 63 মিনিটে যে গোলটা এসেছে রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটা, ওই গোলটার সিনারি যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে মিডফিল্ড থেকে রদ্রিগো একটা পাস ক্রিয়েট করেছেন, আর রদ্রিগো ফার্স্ট ক্রিয়েট করার পর বাইরে ভাই অফ দা বল মুভমেন্টে যেই পরিমাণ স্পিডে অপোনেন্টের ডিফেন্সটা ভাঙছে, মানে এটার জন্য রদ্রিগোকে আলাদা সেলুট দিতেই হয়। তো এখন আপনি যদি গোলের সিনারিটা দেখেন, ওই মিডফিল্ড থেকে রদ্রিগো বলটা পাস দেওয়ার পরে সে যেহেতু আপনার অফ দ্য বল মুভমেন্টে ডি বক্সে ঢুকে গেছিল, ওই মোমেন্টে ভিনিসিয়াস জুনিয়র দারুণভাবে ডি বক্সে ঢুকে গেছেন, যেখানে 2 থেকে 3টা প্লেয়ারকে পাশ কাটিয়ে একটা ক্রস করেছেন, যে ক্রসটা ওই যে বলেছিলাম রদ্রিগো মিডফিল্ড থেকে দারুণ একটা রান করেছে। ওই রানটা করার পরে তিনি দারুণ একটা হেড নিয়েছেন, যদিও এটা ক্রসবারে লেগে ফিরে এসেছেন। অপর দিকে এই বলটা যখন ফিরে এসেছিলেন, তখন কিলিয়ান এমবাপ্পে একটা শুট নিয়েছেন, যেই শুটটা অপোনেন্টের গোলকিপার ফিরিয়ে দিয়েছেন। দেন হচ্ছে জোড বেলিংহাম একটা গোল করেছেন। তো জোড বেলিংহাম যে গোলটা করেছেন, ওই গোলের সিনারি যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে ভাই কি পরিমাণ একটা টিম ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলেছে। যখন জোড বেলিংহাম শুটটা নিচ্ছেন, ওই সিচুয়েশনটা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে 4 থেকে 5টা প্লেয়ার রয়েছে শুধু অপোনেন্টের গোল পোস্টে, মানে গোলকিপার সহ আপনি দেখতে পারবেন যে সিনারিটা এমন যে 5টা প্লেয়ার রয়েছে, তারপরেও এই 5টা প্লেয়ারকে পাশ কাটিয়ে গোলটা হয়ে গেছে। যে গোলটা করেছেন জোড বেলিংহাম। ভাই এখন আমি যদি জোড বেলিংহামের কথা বলি, তাহলে বলবো যে হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার।
ভাই রে ভাই, মানে জুড বেলিংহামের কথা যদি আমি বলি তাহলে বলবো যে এই প্লেয়ারটা থাকা মানে আপনার টিমে একটা মিডফিল্ডার রয়েছে, একটা অ্যাটাকার রয়েছে, একজন গোল স্কোরার রয়েছে, মানে একটা প্লেয়ারের ভিতরে তিনটা গুণ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ মানে রিয়াল মাদ্রিদের হাতে এমন একটা প্লেয়ার আছে যে কোনো মোমেন্টে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে সে ম্যাচ বের করে আনতে পারবে। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এটা একটা আপনার ওম গোল এসেছে। এখন আমরা যদি তৃতীয় গোলটার কথা বলি তাহলে বলবো যে ভাই দারুণ একটা গোল ছিল। মানে লুকাস ভাস্কেসের রাইট ফ্ল্যাঙ্ক থেকে দারুণ একটা ক্রস, পিন পয়েন্ট একুরেট ক্রস, সেইখান থেকে মাপা একটা শুট রদ্রিগোর ম্যাচের 95 মিনিটে যে গোলটা এসেছে আর কি সেটা। সো এইগুলা হচ্ছে গোলের সিনারি। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এই ম্যাচটাতে যেই পরিমাণ ডোমিনেট করেছে, যেই পরিমাণ মিডফিল্ডে ডোমিনেট করেছে, যেই পরিমাণ ফাইনাল থার্ডে ডোমিনেট করেছে, এই পরিমাণ ডোমিনেট যদি বার্সেলোনার সাথে করতে পারে তাহলে অনায়াসে বার্সেলোনার সাথে ফাইনাল ম্যাচটা জিততে পারবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তো সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেছে, এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে বার্সেলোনা, যে বার্সেলোনার এগেনস্টে তারা সর্বশেষ 2টা ম্যাচ হেরেছে। এখন আমাদের দেখার বিষয় ফাইনালটা কেমন হয়, বার্সেলোনার এগেনস্টে রিয়াল মাদ্রিদ কেমন খেলে, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে পারবে কিনা, বার্সেলোনাকে হারিয়ে তারা সিজনের দ্বিতীয় ট্রফিটা জিততে পারবে কিনা, সেই বিষয়টার দিকে কিন্তু এখন আমাদের ফোকাস রাখতে হয়। তো আপনাদের কি মতামত, এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতবে না বার্সেলোনা জিতবে, জানিয়ে দেন কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।